হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিনোলজি। তো আজ আমরা ডিসকাস করব ক্যাথরিন জেনকিনা নামের একজন ফেমাস বিজনেস উইমেনের ব্যাপারে, যিনি মাত্র 26 বছর বয়সেই কোটিপতি হয়েছেন। তো আমাদের মনে হতেই পারে যে তিনি হয়তো কোনো প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো সেই জন্য হয়তো এত তাড়াতাড়ি সফলতা পেয়েছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই ধারণা কিন্তু একেবারেই ভুল। উপরন্তু 22 বছর বয়সে ক্যাথরিনও কিন্তু সামান্য একটা জবই করত, যেখান থেকে সে শুধুমাত্র মিনিমাম ওয়েজটাই পেত। কিন্তু মাত্র 26 বছর হতে হতে তিনি একজন মাল্টি মিলিয়নিয়ার হয়ে যান। কিন্তু কিভাবে? তো চলুন আজকের ভিডিওটিতে আমরা দেখি যে মাত্র 3 বছরেই ক্যাথরিন কিভাবে একজন মিলিয়নিয়ার হয়ে গেলেন। তার আগে এটা জেনে নিই যে ক্যাথরিনের ব্যাকগ্রাউন্ড কী ছিল। তো ক্যাথরিন বলেন যে মাফিয়াদের উৎপাত থেকে রেহাই পেতে ক্যাথরিনের পুরো ফ্যামিলি তার জন্মের পরপরই ইউক্রেন থেকে পালিয়ে লস অ্যাঞ্জেলেসে চলে আসে। তো সেই সময় তাদেরকে বাড়ি গাড়ি সব কিছু ছেড়েই চলে আসতে হয়। আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সময় মাত্র $900 কিন্তু অবশিষ্ট ছিল। কিন্তু ক্যাথরিনের বাবা মা চাননি যে এতে ক্যাথরিনের জীবনে কোনো বড় প্রভাব পড়ে। তাই তার বাবা মা কঠোর পরিশ্রম করা শুরু করে ক্যাথরিনকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য। ক্যাথরিনকে ভালো একটা স্কুলে ভর্তি করা হয়। ক্যাথরিনের বাবা মার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন ডাক্তার হবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ক্যাথরিনের যখন মাত্র 7 বছর বয়স, তখন তার বাবা মার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। ফলে ক্যাথরিনও কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, আর তার ফুড হ্যাবিটও কিন্তু খারাপ হতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেটার লক্ষণ কিন্তু তার চেহারাতেও ধরা পড়তে থাকে। এমনকি তার স্কুলের বন্ধুরাও তাকে বুলি করতে শুরু করে। তো ডিপ্রেসড ক্যাথরিন বাইরে কারোর সাথে আস্তে আস্তে কথা বলে বন্ধ করে দেয়। আর সে একা বসে বসে তার নিজের সাথে কথা বলতো এবং ডে ড্রিম করতো যে সে এটা করতে চায়, সেটা করতে চায়, বা এটা হতে চায়, সেটা হতে চায়, ইত্যাদি। তো ক্যাথরিন কিন্তু তখন এটা বুঝে উঠতে পারেননি যে এটাও কিন্তু এক ধরনের মাইন্ড এক্সারসাইজ। কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন যে এই মাইন্ড এক্সারসাইজটাই কিন্তু অ্যাকচুয়ালি তার সাফল্যের ভিতটাকে আরও মজবুত করেছিল। তো চলুন দেখি কীভাবে ক্যাথরিনের জীবনে পরিবর্তন আসা শুরু হলো। তো 2015-তে ক্যাথরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। কিছুদিনের মধ্যেই তারই এক বন্ধু তাকে ইনসিস্ট করে যে সে যেন ফেমাস টনি রবিন্সের একটা লাইভ ইভেন্ট অ্যাটেন্ড করে। তো সেই ইভেন্টটা ছিল আনলিশ দ্য পাওয়ার উইদিন। তো ক্যাথরিন তার বন্ধুর কথা মতো সেই ইভেন্টটা অ্যাটেন্ডও করে। তো সেই ইভেন্ট চলাকালীন ক্যাথরিন যেন উপলব্ধি করে যে সে এখনও তার কমফোর্ট জোনে আটকে আছে, আর তাকে সেই কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। ইভেন্টে একটা প্রশ্ন ক্যাথরিনকে খুবই বিচলিত করে। সেটা হলো, হু আর ইউ লিভিং ফর? তো এই ইভেন্টটা ছিল ক্যাথরিনের জীবনে একটা রে অফ হোপের মতো। ক্যাথরিন রিয়েলাইজ করতে পারলো যে সে এতদিন ধরে শি ওয়াজ লিভিং ফর আদার্স। অন্যকে খুশি রাখা, অন্যের থেকে সিম্প্যাথি নেওয়া বা অন্যকে সিম্প্যাথি দেওয়া, বা অন্যের থেকে অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রুভাল পাওয়া, অর্থাৎ শুধুমাত্র যেন অন্যের জন্য বেঁচে থাকা। তো সে বুঝতে পারলো যে একটাই মাত্র জীবন, আর সেই জীবনটাকে সবার নিজের মতো করে স্পেন্ড করা উচিত, নাকি অন্যের মতে। তো ক্যাথরিন ঠিক করলো যে সে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন নতুন অপরচুনিটি এক্সপ্লোর করবে, সে তার জন্য তাকে যত বড়ই রিস্ক নিতে হোক না কেন। তো ক্যাথরিন অত্যন্ত সাহসের সাথে তার বাবা মাকে জানিয়ে দিল যে সে মেডিকেল স্কুলে অ্যাপ্লাই করবেই না, বরং সে বিজনেস করবে। তো লস অ্যাঞ্জেলেসে ফিরে এসে সে $15,000 ইনভেস্ট করে বিজনেস শুরুও করলো। এমনকি ভালো মেন্টার হায়ার করার জন্য বা বিভিন্ন লাইফ চেঞ্জিং ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য সে তার সমস্ত ক্রেডিট কার্ডের ম্যাক্সিমাম লিমিটও ইউজ করে ফেললো। তার মনে হয়েছিল যে এবার তার লাইফ পারফেক্ট ডাইরেকশনেই যাচ্ছে। কিন্তু সফলতা অর্জন করার জন্য তাকে হয়তো আরও কিছু বড় বড় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার ছিল। তাই তো তার প্রথম অনলাইন ফিটনেস বিজনেসটি খুব বাজেভাবে ব্যর্থ হলো। এমনকি সময় এতটাই খারাপ ছিল যে সে তার রুম রেন্টও অফোর্ড করতে পারতো না। তাই বাধ্য হয়ে তাকে দাদিমার ঘরের কাউচেই রাত্রিবেলা ঘুমাতে হতো। শেষমেশ তাকে একটা নর্মাল 9 to 5 জব জয়েনও করতে হয়। তো এসব কিছু কিন্তু ক্যাথরিনের একেবারে ঠিক লাগছিল না। তার মনে হলো সে যেন লাইফে আরও পিছিয়ে পড়ছে, লাইফের সমস্ত গোলই যেন তার পক্ষে এখন অ্যাচিভ করা অসম্ভব। তো সে ভুলেই গেল যে এরকম চড়াই উতরায়ের নামই হলো জীবন। তো এরকমভাবে বেশ কয়েকটা দিন চলার পর একদিন হঠাৎ টনি রবিন্সেরই পোস্ট করা একটা কোটের ওপর তার নজর পড়ল। সেটা হলো, লিভ অ্যাজ দো ইয়োর প্রেয়ার্স হ্যাভ অলরেডি বিন আনসার্ড। অর্থাৎ এমনভাবে জীবনযাপন করুন যেন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা অলরেডি পরিপূর্ণ হয়ে আছে। জীবনে যা কিছু আমরা ইতিমধ্যে পেয়েছি তাও কিন্তু আমাদের অতিরিক্ত পাওনা। ক্যাথরিন তখন উপলব্ধি করলো যে জীবনটা এত ছোট নয়, বরং সে কৃতজ্ঞ যে সে এরকম একটা জীবন পেয়েছে। সে প্রতিজ্ঞা করলো যে সে কামব্যাক করবেই, সে তার পার্সোনাল ডেভেলপমেন্টের উপর ফোকাস করবে, আর সবসময় মাথা উঁচু করে বাঁচবে। আর বন্ধুরা, আপনারা হয়তো অবাক হবেন এটা জেনে যে সেই দিনের সেই কমিটমেন্টটাই কিন্তু আলটিমেটলি একটা $multi-million কোম্পানিতে পরিণত হয়।
সেই কোম্পানিটির নাম হলো ম্যানিফেস্টেশন বেম। আর এই সব কিছুই ক্যাথরিনের জীবনে ঘটে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যেই। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতেই পারে যে এত রিচ হওয়া, তাও আবার 3 বছরের মধ্যে, এটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট শুধু রিচ হওয়া নয়, বরং কিভাবে আপনি আপনার লাইফের প্রাইম কয়েকটা বছর অর্থাৎ 20s এর সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করেন, সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনাকে নতুন নতুন আইডিয়ার উপরে কাজ করতে হবে, নতুন নতুন অপরচুনিটি এক্সপ্লোর করতে হবে, আর সেটা ঠিকঠাকভাবে করতে পারলেই আপনাদের কিন্তু রিচ হওয়ার ব্যাপারটা নিয়ে বেশি ভাবতে হবে না, কারণ রিচ হওয়াটা হলো এটারই একটা বাই প্রোডাক্ট মাত্র। আর কিভাবে আপনারা আপনাদের গোল অ্যাচিভ করতে পারবেন তা ক্যাথরিন তার ইন্টারভিউতে কতগুলো ইম্পর্টেন্ট মাইন্ডসেট হ্যাক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। তো চলুন সেগুলো আমরা ডিসকাস করি। এক হলো কনজিউম অনলি পজিটিভ অ্যান্ড ইন্সপিরেশনাল কন্টেন্টস। তো ক্যাথরিন বলেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়া বা মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট স্ক্রোল করা, এগুলো কিন্তু একেবারে ইম্পর্টেন্ট নয়, বরং তার থেকেও পজিটিভ কিছু দিয়ে কিন্তু আমরা আমাদের দিনটাকে শুরু করতে পারি। যেমন ধরুন এক্সারসাইজ করা, মেডিটেশন করা বা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর কোনো বই পড়া। আর সবসময় আমাদের এটা ভাবা উচিত যে কীভাবে নিজের এবং আশপাশের লোকজনদের মধ্যে আমরা একটা পজিটিভ ডিফারেন্স আনতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো ডিসিশনই নিই না কেন, তার পেছনে কাজ করে কিন্তু আমাদের মাইন্ডসেট। তাই নিজের মাইন্ডকে ট্রেন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর পয়েন্টটি হলো স্পিক টু ইউর সেলফ লাইক ইউ আর অলরেডি সাকসেসফুল। অর্থাৎ এটা আমাদের নিজেদেরকেই বিলিভ করাতে হবে যে যেন আমি অলরেডি সাকসেসফুল। তো ক্যাথরিন বলেন যে সবসময় পজিটিভ চিন্তাভাবনা অর্থাৎ সেলফ অ্যাফার্মেশন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নেগেটিভ আর ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা থেকে সবসময় দূরে রাখে। আর তার ফলে আমাদের কনফিডেন্সও হয় কিন্তু আকাশ ছোঁয়া। তো সেলফ বিলিফ বা সেলফ কনফিডেন্স, এগুলো কিন্তু আমাদের মাইন্ডকে একটা পজিটিভ সিগন্যাল দেয় যে হ্যাঁ, আমি যা চাই সেটা করতে পারি। মনে রাখবে যে রিয়েল লাইফে সাকসেসফুল হওয়ার জার্নিটা, এটা কিন্তু শুরু হয় আমাদের মাইন্ড থেকেই। 3 নম্বর পয়েন্টটা হলো ভিজুয়ালাইজ ইউর বিজনেস অর অ্যাসেটস অ্যাজ ইফ ইট ইস অলরেডি ইয়োর্স। তো বন্ধুরা, তোমরা কি জানো যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটা কিন্তু এটা ডিটেক্ট করতে পারে না যে কোনটা রিয়েল আর কোনটা জাস্ট ইন ইমাজিনেশন। আর এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। তাই সাবকনশিয়াস মাইন্ডকে বোকা বানানো কিন্তু খুবই সহজ। আর ক্যাথরিন সেটা ভালোভাবেই জানতো। তাই সে রাতে ঘুমানোর আগে 10 মিনিট নিজের মনে মনে এটা ভিজুয়ালাইজ করতো যে সে অলরেডি বিজনেসে সাকসেসফুল হয়ে গেছে, বা সে তার সমস্ত গোল খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অ্যাকমপ্লিশ করে নিয়েছে। তো ক্যাথরিন বলে যে এতে তার ব্রেনে নতুন নতুন নিউরাল কানেকশন ফর্ম হয়, আর তার সাবকনশিয়াস মাইন্ডে সাকসেসফুল হওয়ার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ক্যাথরিনের দেওয়া এই মাইন্ড হ্যাক্সগুলো কিন্তু আমরাও আমাদের নিজেদের জীবনে ইউজ করতেই পারি। প্রথমত, আমাদেরকে তো আমাদের লাইফের গোলটাকে সেট করতে হবে, আর সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। আর তারপর নিজেদের মনকে এটা বিশ্বাস করাতে হবে যে এভরিথিং ইজ পসিবল। তো মেইনলি আমাদেরকে আমাদের মাইন্ডসেটের ওপরেই কাজ করা শুরু করতে হবে। অ্যান্ড আই হোপ যে এই ভিডিওটা তোমাদের সেই ইনিশিয়াল স্টেপটা নিতে কিন্তু অনেকটা সাহায্য করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আজ এটুকুই। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। ধন্যবাদ।